নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। আজ গোটা রাজ্যের নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকে, এবং বলা ভালো শুধুমাত্র রাজ্য নয়, গোটা দেশের নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। অর্থাৎ যে স্ট্যাটাস রিপোর্ট, অর্থাৎ এই স্ট্যাটাস রিপোর্টে কি লেখা রয়েছে, সিবিআই ঠিক কি জানাচ্ছে সুপ্রিম কোর্টে, সেটা জানতেই কিন্তু আজ প্রত্যেকে নজর রাখবে সুপ্রিম কোর্টের দিকে এবং সুপ্রিম কোর্ট ঠিক কি বলে। কারণ বিচারের দাবিতে তীব্র থেকে তীব্রতর হচ্ছে আন্দোলন। যে বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস এবং জাস্টিস ফর আরজিকর, এই স্লোগানে মুখরিত গোটা রাজ্য। এবং প্রতিদিন কোনো না কোনো প্রতিবাদ আন্দোলন কর্মসূচি, রাত ঘেরাও আমরা দেখছি। গতকালও সেভাবেই কিন্তু রাত ঘেরাও হয়েছে। শহরের মানুষ তারা একেবারে জনপ্লাবন দেখা গিয়েছে প্রতিটি রাস্তায়। তবে আজকের নজর সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট ইতিমধ্যেই জমা দিয়েছে সিবিআই। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি শুরু, স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। এই মামলার শুনানি হওয়ার কথা ছিল 5 তারিখে, তবে সেই শুনানির দিন পিছিয়ে যায়। তারপরেই জানানো হয় যে আন্দোলন আরো তীব্র হবে। স্বাস্থ্য দফতরের রিপোর্ট দাখিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই ইতিমধ্যেই জমা দিয়েছে। দেখাচ্ছি আপনাদের, সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং শুরু হয়েছে। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি আজ দ্বিতীয় দিন, এবং যে শুনানি হওয়ার কথা ছিল 5 তারিখ, সেই শুনানি পিছিয়ে দেওয়াতে আমরা দেখেছিলাম যে প্রতিবাদ স্থল থেকেই যে স্লোগান উঠেছিল, বিচার চাই এবং শুনানি পেছলে আন্দোলন আরো তীব্র হবে। তারপরে জানানো হয় যে সোমবার এই শুনানি হতে চলেছে। সেই মতো আজ সুপ্রিম কোর্টের দিকে নজর প্রত্যেকের। আরজিকর মামলার শুনানি ইতিমধ্যে শুরু হয়েছে। সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। স্বাস্থ্য দফতরের রিপোর্ট দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে। রাজ্য স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে এবং সিবিআই নিজেদের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে। অর্থাৎ যে প্রশ্ন উঠে আসছে, এই মামলার সঙ্গে শুধুমাত্র কি সঞ্জয় রায় জড়িত নাকি আর অন্য কেউ জড়িত রয়েছে? প্রমাণ লোপাটের যে অভিযোগ সামনে আসছিল, এবং সেই বিষয়ে আজকে সুপ্রিম কোর্টে ঠিক কি জানিয়েছে সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্টে, সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। বিচারপতিরা যখন পর্যবেক্ষণ জানাবেন সেই বিষয়ে জানতে পারা যাবে। এবং আমরা যখন দেখেছিলাম যে প্রথম দিন যখন শুরু হয়েছিল এই শুনানি, তখন সিবিআই একটা ক্ষোভ প্রকাশ করেছিল রাজ্য পুলিশের ওপর, এবং অসন্তুষ্ট দেখা গিয়েছিল বিচারপতিদের। প্রধান বিচারপতি তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন। তবে আজকে ঠিক কি বলেন প্রধান বিচারপতি, এবং সুপ্রিম কোর্ট আজকে কি পর্যবেক্ষণ দেয় বা কি রায় দেয় আজকে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবং সেই মতো শুরুও হয়ে গিয়েছে শুনানি। লাইভ স্ট্রিমিং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এবং রাজ্য স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে, সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। এই সমস্ত স্ট্যাটাস রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী শুনানি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি শুরু। গোটা দেশের নজর আজ সুপ্রিম কোর্টের দিকে। আরজিকর মামলা নিয়ে উত্তাল যেভাবে রাজ্য, প্রতিদিন যেভাবে আন্দোলন প্রতিবাদ চলছে, প্রতিদিন যে প্রতিবাদ আন্দোলন জারি রয়েছে এবং তা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যে শুনানি শুরু হয়েছিল প্রথম আমরা দেখেছিলাম, সেখানে পুলিশের ভূমিকা নিয়ে যেভাবে ক্ষোভ প্রকাশ করা হয়েছিল, অসন্তোষ প্রকাশ করা হয়েছিল শীর্ষ আদালতের পক্ষ থেকে। পাশাপাশি পুলিশ কি করছিল, একটা দীর্ঘ সময়ের উল্লেখ করা হয়েছিল। সেই দীর্ঘ সময় পুলিশ কি করছিল সেই প্রশ্ন কিন্তু বারবার করেছিলেন প্রধান বিচারপতি। পাশাপাশি যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্ট ক্ষোভ প্রকাশ করেছিল, প্রশ্ন তুলেছিল। এছাড়া যে হাসপাতাল কর্তৃপক্ষের বিভিন্ন কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল সুপ্রিম কোর্টে। রাজ্যের রিপোর্ট সিবিআইকে না দেওয়ায় বিতর্ক। রাজ্যের রিপোর্ট সিবিআইকে না দেওয়ায় বিতর্ক। আরজিকর থেকে সন্দীপ ঘোষের বাড়ির দূরত্ব কত, এই প্রশ্ন করা হয়েছে। জানতে চাইলেন প্রধান বিচারপতি যে আরজিকর থেকে সন্দীপ ঘোষের বাড়ির দূরত্ব কত।
রাজ্য জানালো 20 মিনিটের পথ। রাজ্য জানালো 20 মিনিটের পথ। স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে ইতিমধ্যে এবং মুখবন্ধ খামে যে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে খতিয়ে দেখছে প্রধান বিচারপতির বেঞ্চ। আরজিকর থেকে সন্দীপ ঘোষের বাড়ির দূরত্ব কত জানতে চান প্রধান বিচারপতি। রাজ্য জানায় 20 মিনিটের পথ। রাজ্যের রিপোর্ট সিবিআইকে না দেওয়ায় বিতর্ক। আরো বিস্তারিত জানবো নিউজরুম থেকে সরাসরি রয়েছেন অঙ্কুরদা। অঙ্কুরদা, ইতিমধ্যে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে এবং বেশ কিছু আপডেট আসছে, কি জানতে পারা যাচ্ছে অঙ্কুরদা? যে আজকের এই যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার বিষয় ছিল, সিবিআই এর পক্ষ থেকে ইতিমধ্যেই সেই স্ট্যাটাসের রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং সেই সিলবন্ধ যে খাম ছিল সেই খাম এই মুহূর্তে সেখান থেকে রিপোর্টটা পড়ছেন বিচারপতিরা। তার মধ্যেই বিচারপতিদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে যে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ অভিযুক্ত সঞ্জয় ঘোষ, সন্দীপ ঘোষ, তিনি তার বাড়ির থেকে আরজিকর হাসপাতালের দূরত্ব কতটা। একদিকে যেমন সেটা রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে সেটা 20 মিনিটের মতো দূরত্ব, এবং আরেকটি বিষয় আজ কপিল সিবাল রাজ্যের পক্ষে যিনি আইনজীবী সেই কপিল সিবাল তিনি জানিয়েছেন যে 23 জন এতদিন পর্যন্ত এই যে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, যে কর্মবিরতি প্রত্যাহার করার আবেদন রাখা হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও, তারপরেও কর্মবিরতি চলছে এবং সেই কর্মবিরতি চলার ফলে এতদিনে 23 জনের মৃত্যু হয়েছে চিকিৎসা না পেয়ে, এমনটাই অভিযোগ করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। এবং রাজ্যের পক্ষ থেকে আজকে সার্বিক যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্ট সলিসিটর জেনারেল তিনি পাননি বলেই আজকে সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ জানিয়েছেন। ফলে এই যে রাজ্যের যে রিপোর্ট আদালতে জমা পড়ছে সেই রিপোর্টের কপি থাকার কথা বিপক্ষের আইনজীবীর কাছে, কেন্দ্রের আইনজীবী সলিসিটর জেনারেলের কাছে, কেন তার কাছে থাকলো না, সিবিআই এর পক্ষে যিনি সওয়াল করছেন কেন তার কাছে থাকলো না, সেই বিষয়টিকে কেন্দ্র করে অবশ্যই একটি বিতর্কের সৃষ্টি হচ্ছে। এবং এক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মামলার অনেকগুলি দিক রয়েছে। তো একদিকে যেমন এই ঘটনায় সিবিআই কি স্ট্যাটাস রিপোর্ট দিচ্ছে যে এই খুনের ঘটনায় একজন জড়িত না একাধিকজন ছিল, এই ঘটনাটা একটি বিচ্ছিন্ন ঘটনা, যে ধর্ষণ করে খুন নাকি তার পেছনে পরিকল্পনা বা ষড়যন্ত্র ছিল, সেই একটি বিষয় রয়েছে। 14 তারিখে যে দুষ্কৃতী তাণ্ডব ঘটেছিল আজকে তার রিপোর্ট জমা দিয়েছে কলকাতা পুলিশ। তার পাশাপাশি আরজিকরের নিরাপত্তায় সিআইএসএফকে সহযোগিতা করা হচ্ছে না সেই অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্র একটি অভিযোগ জানিয়েছিল শীর্ষ আদালতে, সেই বিষয়টি অ্যাড্রেস করার বিষয় রয়েছে। এই যে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসা পরিষেবা না দিয়ে, সেই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট আজকে কি বক্তব্য জানায় সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে সেই জায়গায় রাজ্যের এই যে তথ্য যে 23 জনের মৃত্যু হয়েছে সেই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখনো পর্যন্ত এটাই সর্বশেষ আপডেট পাচ্ছি ইন্দ্রাণী। একেবারে অঙ্কুরদা, তুমি সঙ্গে থাকো, কারণ যেভাবে আপডেট আসবে আমরা প্রতি মুহূর্তে দর্শকদের জানাবো। তবে এই মুহূর্তে যেটা সামনে আসছে সেটা হচ্ছে যে যেটা বলা হচ্ছে সিবিআই ইতিমধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে এবং বেশ কিছু যে কয়েকটি অ্যাঙ্গেলের কথা অঙ্কুরদা জানালেন সেই মতো শুনানিও শুরু হয়েছে এবং 14 তারিখ যে ভাঙচুর হয়েছিল সেই বিষয়ে পুলিশকে জানায়, পাশাপাশি যে সিআইএসএফ কে সহযোগিতা করা হচ্ছে না আরজিকরে সেই বিষয়ে কেন্দ্র একটি যে সেই বিষয়ে কেন্দ্র যে পিটিশন দাখিল করেছে সেই বিষয়তেও একটা শুনানি হওয়ার কথা রয়েছে। পাশাপাশি যে বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে উঠে আসছে যে প্রধান বিচারপতি তিনি বলছেন যে হাসপাতাল থেকে সন্দীপ ঘোষের বাড়ির দূরত্ব কত, এবং রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে যে 20 মিনিটের দূরত্ব, এমনটাই জানানো হয়েছে। এবং রাজ্যের আইনজীবী তিনি জানিয়েছেন যে চিকিৎসার অভাবে ইতিমধ্যেই আন্দোলন চলাকালীন 23 জনের মৃত্যু হয়েছে। আরজিকরের প্রতিবাদে রাজ্যের একাধিক হাসপাতালে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছেন এবং সোমবার এই বিষয়ে কিন্তু রাজ্যের আইনজীবী তিনি জানিয়েছেন যে চিকিৎসকরা কাজ না করায় 23 জনের মৃত্যু হয়েছে, এমনটা জানা যাচ্ছে। রাজ্যের স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে এবং সমস্ত স্ট্যাটাস রিপোর্ট ইতিমধ্যে জমা পড়ে গিয়েছে। স্বাস্থ্য দফতরের রিপোর্ট দাখিল সুপ্রিম কোর্টে, পাশাপাশি সিবিআইর পক্ষ থেকে যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার কথা সেটাও জমা পড়ে গিয়েছে মুখবন্ধ খামে। অর্থাৎ এই স্ট্যাটাস রিপোর্টে কি লেখা রয়েছে, এই ঘটনার সঙ্গে কি কেউ আরো জড়িত রয়েছে, কোনো পরিকল্পনা রয়েছে, কোনো কি ষড়যন্ত্র ছিল, এছাড়া যে সঞ্জয় রায় কি শুধুমাত্র ছিল নাকি আরো অনেকে জড়িত এই ঘটনায়, এবং পুলিশের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠছিল সেটার বিষয়ে সিবিআই কি জানায় সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে যে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে সেই সমস্ত কিছু আজকে সিবিআইয়ের এই স্ট্যাটাস রিপোর্ট এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ থেকে জানতে পারা যাবে। ইতিমধ্যে শুনানি শুরু হয়ে গিয়েছে, সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং যে আপনাদের দেখাচ্ছি
রাজ্যের রিপোর্ট সিবিআইকে না দেওয়ায় বিতর্ক। আমি আবারও চলে যাব সরাসরি অঙ্কুদার কাছে। অঙ্কুদা, যেটা বলা হচ্ছে যে সন্দীপ ঘোষের বাড়ির দূরত্ব জানতে চাওয়া হয়েছে এবং রাজ্যের আইনজীবী তিনি বলেছেন যে আন্দোলন চলাকালীন 23 জনের মৃত্যু হয়েছে। এই বিষয়ে কি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট কিছু জানাচ্ছে? এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 বিচারপতির এই ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। আমরা সকলেই জানি আজ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রার বেঞ্চে এই মামলার শুনানি চলছে। 20 তারিখ প্রথমবার শুনানি হয়েছিল, 22 তারিখ দ্বিতীয় শুনানি এবং আজকে 5ই সেপ্টেম্বর শুনানির কথা ছিল, কিন্তু প্রধান বিচারপতি অসুস্থ থাকায় আজকে এই মামলা শুনানি হয়। এর মাঝে 6 তারিখ একটি অন্য মামলা, যদিও এই মামলার সঙ্গে তা সম্পৃক্ত কার্যত, সেই মামলা শুনানি হয়েছিল। 6 তারিখের মামলাটা কি ছিল দর্শকদের আরও একবার মনে করিয়ে দেবো ইন্দ্রাণী। 6 তারিখ অর্থাৎ 6 সেপ্টেম্বর যে শুনানিটি ছিল সেটি ছিল সম্পূর্ণ আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি সংক্রান্ত যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট সিবিআইকে সেই মামলার তদন্ত করতে বলেছিল এবং কলকাতা হাইকোর্টে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তিনি বলেছিলেন আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির সঙ্গে এই তরুণী চিকিৎসক নিহত হওয়ার যে মামলা, দুটি মামলাকে যেন এক না করা হয় এবং সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল 6 সেপ্টেম্বর শীর্ষ আদালতের পক্ষ থেকে। বিচারপতিদের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই দুটি মামলা সম্পৃক্ত কিনা, এই তরুণী চিকিৎসকের খুন হওয়ার সঙ্গে আর্থিক দুর্নীতির যোগ আছে কিনা সেটাই তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবং তার প্রেক্ষিতেই আমরা দেখেছি তরুণী চিকিৎসকের মামলার প্রেক্ষিতে যেমন একটানা প্রায় 17-18 দিন ধরে জিজ্ঞাসাবাদ পর্ব চলেছে কলকাতা আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে, তার পাশাপাশি নিজাম প্যালেসে যে আর্থিক দুর্নীতি সংক্রান্ত বিভাগ রয়েছে সিবিআইয়ের, সেখান থেকে তাকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়। এবং যেহেতু আজকে এই প্রশ্নটি উঠছে যে তার বাড়ির থেকে আরজিকর হাসপাতালের দূরত্ব কতটা, সেখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠছে। কারণ আমরা দেখেছি যে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের যে গাড়ির চালক, তাকেও সেদিন ডেকে পাঠানো হয়েছিল ভোরবেলা, অথচ আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তিনি জিজ্ঞাসাবাদ পর্বে জানিয়েছিলেন বা তিনি সাংবাদিক সম্মেলনে একেবারে প্রথম দিনই তিনি জানিয়েছিলেন তিনি ঘটনা সম্পর্কে জানতে পেরেছিলেন সকাল 10টায়। তাহলে তার গাড়ির চালক কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল সেই প্রশ্ন যেমন উঠেছিল, তার পাশাপাশি যে সমস্ত ওয়ার্ক অর্ডার বা অন্যান্য অর্ডারগুলো ছিল সেই বিষয়গুলো প্রশ্নের সম্মুখীন হয়েছিল। তার কারণ একদিকে আমরা দেখেছিলাম যে সংস্কার কার্য, সেমিনার হলের পার্শ্ববর্তী দেওয়াল ভাঙার যে সিদ্ধান্ত, সেই সংক্রান্ত যে অর্ডার, সেই অর্ডারের তারিখ সেটা বদলানোর সংক্রান্ত অভিযোগ। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চিকিৎসক অভিক দে তাকে ঘটনার দিন অর্থাৎ 9 অগস্ট ভোর 5:30টার সময় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়ার জন্য তাকে সেই হাসপাতালে পাঠানোর যে সিদ্ধান্ত, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠছিল তাহলে কি গোটা বিষয়টি পূর্ব পরিকল্পিত? আজকে সেই বিষয়ে সিবিআইয়ের কি মূল্যায়ন, সিবিআইয়ের সেই যে স্ট্যাটাস রিপোর্টে তা যদি থাকে এবং সেটা যদি বিচারপতিরা উল্লেখ করেন তাদের পর্যবেক্ষণের সময়, তাহলে কিন্তু এই মামলার তদন্ত প্রক্রিয়ায় সিবিআই কতটা অগ্রগতি পেয়েছে সেই বিষয়টি সম্পর্কে আমরাও সম্যক কিছু জানতে পারবো। তবে স্ট্যাটাস রিপোর্ট এখনো পর্যন্ত পড়ছেন বিচারপতিরা, তারপরে তাদের পর্যবেক্ষণের জন্য আমাদের খানিকটা সময় আরও অপেক্ষা করতেই হবে ইন্দ্রাণী। একেবারে অঙ্কুরদা তুমি সঙ্গে থাকো এবং আমাদের অবশ্যই এই সুপ্রিম কোর্টের শুনানির দিকে নজর রয়েছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের কি পর্যবেক্ষণ হয় এবং প্রধান বিচারপতি কি জানান, এই বিষয়ে আমরা অবশ্যই নজর রাখবো এবং অঙ্কুরদা আমাদের সঙ্গে রয়েছে। যদি আমরা দেখি যে এই ঘটনায় যে আর্থিক দুর্নীতির একটা অভিযোগ উঠে আসছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং সেই আর্থিক দুর্নীতি ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আরো বেশ কয়েকজনের নাম কিন্তু এই ঘটনার সঙ্গে উঠে আসছিল। এছাড়া যে আমরা দেখেছিলাম সন্দীপ ঘোষকে বহুবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চলছিল, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছিল। এরপর আর্থিক দুর্নীতির যে প্রসঙ্গ উঠে এসেছিল, তারপর আর্থিক দুর্নীতিতে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া যখন এই তরুণী চিকিৎসকের যে ধর্ষণ খুন উঠে এসেছিল ঘটনা, তারপর সন্দীপ ঘোষকে যেভাবে অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছিল,
এই গোটা ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন সামনে এসেছিল, সুপ্রিম কোর্টে উঠেছিল শুনানিতে যে কেন তাকে অন্য জায়গায় বদলি করা হলো। এই বিষয়টা প্রশ্ন যখন গোটা রাজ্য জুড়ে উঠছিল, সুপ্রিম কোর্টেও কিন্তু উঠেছিল। এছাড়া যেভাবে আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল 14 তারিখ রাতে, একদিকে যেরকম রাত দখল চলছিল, সেই রাত দখলের মাঝেই দুষ্কৃতী তাণ্ডব চলেছিল আরজি করে, এই প্রসঙ্গেও কিন্তু আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং পুলিশ এই রিপোর্ট জমা দিয়েছে ইতিমধ্যে, এবং যেটা সিবিআই স্ট্যাটাস রিপোর্ট সেটা ইতিমধ্যে জমা পড়েছে এবং যেরকম প্রতি মুহূর্তে যে আপডেট আসছে সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। লাইভ স্ট্রিমিং এর ছবি এই মুহূর্তে তুলে ধরছি। ইউডি কেসের সঠিক সময় জানতে চাইলেন প্রধান বিচারপতি। ইউডি কেস অর্থাৎ আনন্যাচুরাল ডেথ, অস্বাভাবিক মৃত্যুর যে সঠিক সময় জানতে চাইলেন প্রধান বিচারপতি। দুপুর 1:40 জানিয়েছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল, যে দুপুর 1:40 তিনি জানিয়েছেন সেই সময়, এবং প্রথমে যখন শুনানি হয়েছিল সেই সময় নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। তবে এছাড়াও রাজ্যের আইনজীবী জানিয়েছেন যে ডাক্তারদের এই আন্দোলন চলাকালীন 23 জনের মৃত্যু হয়েছে। আরজিকর মামলার শুনানি চলছে এবং সুপ্রিম কোর্টে আরজিকর মামলা তৃতীয় শুনানি। রাজ্য স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে, স্বাস্থ্য দফতরের রিপোর্ট দাখিল সুপ্রিম কোর্টে, স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। রাজ্যের রিপোর্ট সিবিআইকে না দেওয়ায় বিতর্ক। আরজিকর থেকে সন্দীপ ঘোষের বাড়ির দূরত্ব কত জানতে চেয়েছিলেন প্রধান বিচারপতি এবং রাজ্য জানায় 20 মিনিটের পথ। ডাক্তারদের আন্দোলন চলাকালীন 23 জনের মৃত্যু হয় জানিয়েছেন কপিল সিব্বল। আনন্যাচুরাল ডেথের এই যে কেসের সঠিক সময় জানতে চাইলেন প্রধান বিচারপতি। কপিল সিব্বল জানান যে দুপুর 1:40। সুপ্রিম কোর্টের দিকে আমাদের নজর রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু শুনানি চলছে, এবং যেটা জানিয়েছিলাম সিবিআই তরফ থেকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে, রাজ্যের তরফ থেকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে। বেশ কিছু অ্যাঙ্গেলে আজকে এই শুনানি। সুপ্রিম কোর্ট ঠিক কি জানায় প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। যেটা জানানো হয়েছে রাজ্যের আইনজীবী পক্ষ থেকে যে ডাক্তারদের আন্দোলন চলাকালীন 23 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি অস্বাভাবিক মৃত্যুর সঠিক সময় জানতে চাইলেন প্রধান বিচারপতি। থানায় ইউডি কেস নথিভুক্ত দুপুর 2:55 জানিয়েছেন কপিল সিব্বল। এছাড়া ডেথ সার্টিফিকেট দুপুর 1:47। ইউডি কেসের সঠিক সময় জানতে চাইলেন প্রধান বিচারপতি। আমি আবারও চলে যাব সরাসরি নিউজরুম থেকে, রয়েছে অঙ্কুরদা। অঙ্কুরদা, আনন্যাচুরাল ডেথ অর্থাৎ ইউডি কেসের সঠিক সময় জানতে চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। দেখো, এর আগেও যখন আমরা দেখেছিলাম শুনানি হয়েছিল 20 তারিখ এবং 22 তারিখ, সেই সময় প্রধান বিচারপতি এবং বিচারপতি জেবি পার্দিওয়ালা তাঁরা দুজনেই এই যে কলকাতা পুলিশের পক্ষ থেকে যে সমস্ত সময়গুলো দেওয়া হয়েছিল এই মামলা সংক্রান্ত বিষয়, মৃত্যু সংক্রান্ত এবং তার এফআইআর দায়ের করা সংক্রান্ত, সেখানে বেশ কিছু অসঙ্গতির উল্লেখ করেছিলেন এবং বিচারপতি জেবি পার্দিওয়ালা স্পষ্ট বলেছিলেন এই ধরনের তদন্ত পদ্ধতি দেখে তিনি স্তম্ভিত। আজকেও আমরা দেখতে পেলাম ঠিক সেই একই জায়গায় আবারও প্রশ্নটা উঠল, ঠিক কখন ওই অস্বাভাবিক মৃত্যুর যে সময় তা দায়ের করা হয়েছিল থানায়, এবং সেখানে আজকে কপিল সিব্বল রাজ্যের পক্ষ থেকে আইনজীবী তিনি জানাচ্ছেন দুপুর 2:55, অথচ ডেথ সার্টিফিকেটটা দেখতে পাওয়া যাচ্ছে 1:47। ফলে এই বিষয়গুলি সম্পর্কে কিন্তু বারংবার রাজ্যের আইনজীবী কি বলছেন সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই মামলার ক্ষেত্রে। এবং যেটা সিবিআই এর পক্ষ থেকে বলা হয়েছিল প্রথমবার, যে তাদের কাছে যে সমস্ত নথিপত্র তুলে দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে, সেই নথিপত্র
সূত্রের মাধ্যমে এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের কিছু সমস্যা রয়েছে। এমনকি যে ভিডিওগ্রাফি করা হয়েছিল ময়না তদন্তের, সেই ভিডিওগ্রাফি নিয়েও প্রাথমিকভাবে একটি প্রশ্ন তুলে দেওয়া হয়েছিল। তারপরেও কিন্তু আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করেছিল সার্বিক এই তদন্ত পদ্ধতি নিয়ে কলকাতা পুলিশের বিরুদ্ধে। তারপরেই তাদের কাছে তারা সিবিআইকে তাদের তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিতে বলে। আজকে যে স্টেটাস রিপোর্ট জমা পড়েছে এবং যে স্টেটাস রিপোর্ট এই মুহূর্তে পড়ছেন 3 বিচারপতি, সেই স্টেটাস রিপোর্ট অনেকগুলি কারণে খুব গুরুত্বপূর্ণ। এক, প্রথম এবং প্রধান, যে সঞ্জয় রায় কি একমাত্র অভিযুক্ত? তিনি কি শুধুমাত্র একটি ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত, নাকি এই ধর্ষণ এবং খুনের ঘটনায় যে ষড়যন্ত্র রচনার কথা বারংবার বলা হচ্ছে বিরোধীদের একাংশের পক্ষ থেকে বা চিকিৎসকদের একাংশের পক্ষ থেকে, সেই ঘটনার সঙ্গে এর কোনো যোগ রয়েছে? এটি যেমন একটা বিষয়। তাছাড়া আর অন্যান্য বিষয়গুলি হচ্ছে গিয়ে এই যে সঞ্জয় রায় সে খুন করেছে কিনা তা দেখার জন্য যে ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছিল সেই ডিএনএ স্যাম্পল ম্যাচ করেছে কিনা, এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আজকে যে রিপোর্ট পড়েছে এখনো পর্যন্ত বিচারপতিরা তা দেখছেন, তা নিয়ে সুনির্দিষ্ট কোনো পর্যবেক্ষণ এখনো পর্যন্ত তারা উচ্চারণ করেননি, ফলে এই মুহূর্তে সেই বিষয়ে কিছু বলাটা সম্ভব নয়। কিন্তু যে প্রশ্নগুলো উঠছে, অস্বাভাবিক মৃত্যুর সময় বা প্রাক্তন অধ্যক্ষের বাড়ির থেকে আরজিকর হাসপাতালের দূরত্ব, এই যে প্রশ্নগুলো করছেন, অর্থাৎ এই রিপোর্ট থেকেই কিন্তু তাদের মনে, বিচারপতিদের মনে এই প্রশ্নগুলো উঠে আসছে। অর্থাৎ সেখানে নিশ্চয়ই কোনো ডিসক্রিপেন্সি রয়েছে, নিশ্চয়ই কোনো অসঙ্গতি রয়েছে, যে কারণেই এই প্রশ্নগুলো উঠে আসছে। সেক্ষেত্রে সিবিআই তাদের রিপোর্টে ঠিক কি বলেছে, যে ষড়যন্ত্র নাকি এককভাবে সঞ্জয় রায়, যাকে একজন বিকৃতকাম মানুষ হিসেবেই বর্ণনা করা হয়েছিল, সে যেরকম জবানবন্দি দিয়েছিল এবং পলিগ্রাফ টেস্টে তার যে সমস্ত বয়ান দিয়েছিল, সে যে জীবনযাপন করত, সেই ঘটনার আগেও নিষিদ্ধ পল্লীতে গিয়েছিল বলে জানা গিয়েছিল তদন্ত সূত্র মারফত। ফলে সেই জায়গা থেকে সঞ্জয় রায় এককভাবে এই পুরো ঘটনাটি সংঘটিত করেছে, নাকি এই যে তদন্তের প্রমাণ লোপাট, পূর্ব পরিকল্পনা, ষড়যন্ত্র, এই সমস্ত যে অভিযোগগুলো উঠছে, দুটো এক সূত্রে গাঁথা। আজকে সেই বিষয়ে আলোকপাত করেন কিনা 3 বিচারপতির এই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ, আমাদের অবশ্যই সেদিকে তাকিয়ে থাকতে হবে। ইন্দ্রাণী, 130টি দেশে গতকাল এই ঘটনার প্রেক্ষিতে আমরা দেখেছি ও বিভিন্নভাবে তারা প্রতিবাদে গর্জে উঠেছেন। আমাদের শহর কলকাতা থেকে গোটা পশ্চিমবঙ্গ আজকে তাকিয়ে রয়েছে, গোটা দেশে তাকিয়ে রয়েছে এই আদালতের আজকের কি পর্যবেক্ষণ থাকে সেদিকে তাকিয়ে রয়েছে। এবং আর কোনো ঘটনার প্রেক্ষিতে এভাবে আমরা সাম্প্রতিক অতীতে গোটা দেশ আদালতমুখী হয়ে রয়েছে, এই চিত্র কিন্তু আমরা সাম্প্রতিক অতীতে দেখিনি। ফলে এই আরজিকর তরুণী চিকিৎসকের নিহত হওয়ার এই যে মামলা শীর্ষ আদালত গ্রহণ করেছে এবং যার শুনানি আজকে চলছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। শুধুমাত্র এই কেসের জন্য নয়, আগামী দিনেও মাফ করবেন, যাতে এই ধরনের অপরাধ সংঘটিত না হতে পারে তার জন্য কিন্তু সুপ্রিম কোর্টের এই মামলা সংক্রান্ত যে পর্যবেক্ষণ থাকবে বা রায় থাকবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে ধর্ষণ বিরোধী একটি কড়া আইন তৈরি করা হয়েছে রাজ্য বিধানসভায়। সেই আইনটি ইতিমধ্যেই রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে, রাজ্যপাল তা পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে। দেখা যাক আজকে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ থাকে। একেবারে অঙ্কুরদার সঙ্গে থাকো, যেরকম আপডেট আসবে অবশ্যই অঙ্কুরদার কাছ থেকে সে আপডেট জানবো এবং বিস্তারিত কথা বলবো। তবে এই যে গোটা দেশ আজ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে, সুপ্রিম কোর্ট কি জানায় যে যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে, এবং সুপ্রিম কোর্টে যদি যেটা আন্দোলনকারীরা বলছেন যে যদি সঠিক বিচার না হয় তাহলে সেই যে আন্দোলন, সেই যে প্রতিবাদ, সেটা তীব্র থেকে তীব্রতর হবে, সেটা বারবার তারা জানিয়েছেন। তাই সুপ্রিম কোর্ট আজকে কি বলে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আমরা যেটা নজর রেখেছি সুপ্রিম কোর্টের দিকে, এবং রাজ্য যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। প্রশ্ন তোলা হচ্ছে যে সিসিটিভি ফুটেজ কি দেওয়া হয়েছিল, সেই প্রশ্ন তোলা হচ্ছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। ঘটনার সারাদিনের সিসিটিভি ফুটেজ সিবিআই কে দেওয়া হয়েছে, জানালেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। রাজ্য যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে তা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতে। রাজ্যের তথ্য সম্পর্কে প্রশ্ন তুলল সিবিআই। ঘটনার সারাদিনের সিসিটিভি ফুটেজ সিবিআই কে দেওয়া হয়েছে, জানালেন কপিল সিব্বল।
রাজ্য রিপোর্ট সিবিআইকে না দেওয়ায় বিতর্ক, যদিও এই রাজ্য তথ্য নিয়ে শীর্ষ আদালতে প্রশ্ন তোলা হচ্ছে। দেহ সরানো, ঘটনা সার্চ ও সিজারের সময় নিয়ে বিতর্ক। আমি আবার চলে যাবো সরাসরি নিউজরুম থেকে। অঙ্কুরদা রয়েছে আমাদের সঙ্গে। অঙ্কুরদা, রাজ্য যে তথ্য দিয়েছে সেই সম্পর্কে শীর্ষ আদালত প্রশ্ন তুলছে, কি জানতে চাওয়া হচ্ছে বিচারপতিদের পক্ষ থেকে? ইন্দ্রাণী, সেই বিষয়টি দর্শকদের জানাবো। সর্বশেষে যে আপডেট পাওয়া যাচ্ছে, যে কথাটা আমরা এর আগেও দর্শকদের জানিয়েছিলাম বা তুমি একটু আগেও দর্শকদের জানালে, যে ডেথ সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছিল 1:47-এ, যেখানে আনন্যাচারাল ডেথের যে এন্ট্রিটা সেটা রয়েছে দুপুর 2:55 সেই বিষয়টা নিয়ে প্রশ্ন ওঠে এবং যেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জানতে চান যে জিডির এন্ট্রি এবং ঠিক কোনভাবে সেটা হয়েছিল, এবং সেক্ষেত্রে 2:55 কথাই বলেন কপিল সিবাল। তার প্রেক্ষিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি যেটা বলেছেন যে এই জিডি সেটা একটা 3:30 সময় যেটা হয়েছিল, আর 11:30টার সময় তার এফআইআর দায়ের হয়, তার একটা কপিও দেওয়া হয়েছে। এবং তার প্রেক্ষিতে কপিল সিবাল এবং সলিসিটর জেনারেলের মধ্যে একটা বিতণ্ডাও হয় সাময়িক, এবং সেক্ষেত্রে টাইমটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কপিল সিবাল কি বলছেন, 4:20 থেকে 4:40 এই সময়, বিকেলবেলা 4:20 থেকে 4:40 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিকেল 4:10-এর সময় আসেন এবং তিনি ওই ইনকোয়েস্টটা তিনি কন্ডাক্ট করেন। তার সামনেই এই গোটা ইনকোয়েস্টটা হয় এবং সেটা ভিডিওগ্রাফি করা হয়। সেই ভিডিওগ্রাফির যে ফুটেজ, সেই সম্পূর্ণ ফুটেজ কি দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, জানতে চান প্রধান বিচারপতি। তার প্রেক্ষিতে সলিসিটর জেনারেল জানান যে পুরো ভিডিও ফুটেজটাই দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে প্রধান বিচারপতির পক্ষ থেকে একথাও জানতে চাওয়া হয় যেদিন ঘটনা ঘটেছিল তার যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ যে সময় অভিযুক্ত ওই হাসপাতালে প্রবেশ করে এবং প্রস্থান করে, সেই সময়ের যে সিসিটিভি ফুটেজ, 4:30-এর সময় বেরিয়ে যাওয়ার পরবর্তী সময়ের যে সিসিটিভি ফুটেজ, তাও কি দেওয়া হয়েছে, সেটাও সলিসিটর জেনারেল জানিয়েছেন যে দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে এই 8:30 থেকে 10:45 যে কলকাতা পুলিশ কি পুরো সময়টার যে ফুটেজ সেটাকে হস্তান্তর করেছিল সিবিআইকে, সেখানে সলিসিটর জেনারেল জানিয়েছেন মোট 4টি ক্লিপিং রয়েছে এবং সেটা প্রায় 27 মিনিটের সময়, 27 মিনিট সময়ের এই 4টে ক্লিপিং সিবিআইকে হস্তান্তর করা হয়েছে। কপিল সিবালও তিনিও জানিয়েছেন যে দুটি বিষয়, যে সমস্ত সিজার যে লিস্ট 8:30 থেকে 10:45 এই সময়টা দেওয়া হয়েছে এবং ভিডিওয়ে পার্ট বাই পার্ট যে হার্ড ডিস্ক তার টেকনিক্যাল গ্লিচ ছিল সেটা বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল, সেই কারণে পুরোটা দেওয়া হয়েছে আলাদাভাবে, 4টি ক্লিপিংয়ে দেওয়া হয়েছে এই 27 মিনিটের সময়। এটাই সর্বশেষ এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। অর্থাৎ এখানে কোন বিষয়টা জানতে চাইছেন বিচারপতিরা, যে এই যে সময়ে এই তরুণী চিকিৎসক নিহত হওয়ার পর তার যে সময় যে ঘটনাগুলি ঘটেছে সেটা আরও একবার সিবিআই রিপোর্ট এবং রাজ্য কি বলছে দুটি সম্পর্কে যাচাই করে নিচ্ছেন বিচারপতিরা, যাতে তাদের বিচার করার ক্ষেত্রে কোনো রকম অসঙ্গতি দ্বিতীয়বার তৈরি না হয়। এই দুটি সময়কে দেখে তারা বিচার করার চেষ্টা করছেন যে কোন বক্তব্যে, কোন পক্ষের বক্তব্যে অসঙ্গতি থেকে যাচ্ছে। দুপক্ষই যদি একই সময় বলে এবং দুপক্ষই যদি বলে যে হস্তান্তর প্রক্রিয়ার সময় নিয়ে আর কোনো বক্তব্য নেই, তাহলে তদন্ত পরবর্তী সময়ে তারা এগোতে পারবেন। কিন্তু আগে দুপক্ষের সময় সংক্রান্ত বিষয়ে দুপক্ষের একমত হওয়া উচিত, অর্থাৎ বাদী এবং বিবাদী পক্ষ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং রাজ্যের পক্ষ থেকে যে সময়গুলি বলা হচ্ছে এই তরুণী চিকিৎসকের মৃত্যু এবং সেই সংক্রান্ত তদন্তের বিষয়ে যে তথ্যগুলি উঠে আসছে সেই সম্পর্কে আগে দেখে নিতে চাইছেন বিচারপতিরা যে এখানে কোন কোন জায়গায় অসঙ্গতি রয়েছে, এবং সেই বিষয়টি কিন্তু অনেকটা লিড করবে এই তদন্ত প্রক্রিয়াকে বা বিচার প্রক্রিয়াকে, যে এখানে কোনো কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা কোনো পক্ষে হয়েছিল কিনা। যে আঙুলটা উঠছে রাজ্য প্রশাসন বা কলকাতা পুলিশের দিকে যে এখানে একটা অপরাধ সংঘটিত হয়েছে এবং সেই অপরাধ সংঘটিত হওয়ার পর তাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে, হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কোনোভাবে এটা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে সেই চাপা দেওয়াটা হয়েছে কিনা আগে সেটা জানা জরুরি, তারপর কেন চাপা দেওয়া হয়েছে। ফলে এই চাপা দেওয়ার চেষ্টাটা সামনে আসবে এই সময়ের অসঙ্গতিগুলি সম্পর্কে যদি সুস্পষ্ট
স্পষ্ট জানা যায়। কিন্তু বারবার করে সুপ্রিম কোর্টের তরফ থেকেও জানতে চাওয়া হচ্ছে, এর আগেও যখন শুনানি হয়েছিল যে ঠিক এই সময়ের জায়গাতেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল, অসঙ্গতি দেখা দিয়েছিল। আজও কিন্তু সুপ্রিম কোর্টে বিচারপতি তারা এটাই বলছেন যে কখন ইউডি কেস নথিভুক্ত করা হয়েছিল, কখন সার্টিফিকেট দেওয়া হয়েছিল, অর্থাৎ এই সময়ের ওপর কিন্তু অনেক কিছু আজকে নির্ভর করে আছে। অঙ্কুরটা তাই কিনা? একেবারে সেটাই বলছিলাম ইন্দ্রাণী, যে সময়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। কারণ এই তরুণী চিকিৎসকের মৃত্যুর খবর 9:30 10টার সময় জানতে পেরেছেন প্রিন্সিপাল, এবং 9 তারিখ এই ঘটনা ঘটার পর 13 তারিখ অবধি এই ঘটনার তদন্তভার ছিল কলকাতা পুলিশের হাতে। তারপরেও সেই সময়ের মধ্যে কেন তাকে একবারের জন্য জিজ্ঞাসাবাদ করলো না ওই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে, সেই বিষয়টি যেমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে কারণে কলকাতা পুলিশের দিকে আঙুল তুলে জুনিয়র চিকিৎসকরা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছে। ঠিক সেই জায়গা থেকে আজকে এই সন্দীপ ঘোষ, তার কি ভূমিকা ছিল এবং তিনি এই পুরো প্রক্রিয়াটিকে কিভাবে আদৌ প্রভাবিত করতে চেয়েছেন কিনা, ঘটনাকে ধামাচাপা দিতে চেয়েছেন কিনা, এই এতটা সময় কেন পার হয়ে গেল, তারপরে আগে ডেথ সার্টিফিকেট ইস্যু হলো, তারপরে এই অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হলো, এবং তারও বহু ঘন্টা পর এফআইআর দায়ের হলো, এবং ততক্ষণ পর্যন্ত ঘটনার অকুস্থলকে সিল করা হলো না। যে ভিডিও উঠে এসেছিল সেখানে বহু লোকের সমাগম দেখতে পাওয়া গেল, যার পরে আমরা দেখলাম কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হলো যে ওই ঘটনাস্থলে কখনোই কোনো প্রমাণ লোপাট হয়নি, যারা ওই ঘটনার সঙ্গে যুক্ত তারাই একমাত্র উপস্থিত ছিলেন ওই সেমিনার হলে। সেইখানেও প্রশ্ন উঠল, তাহলে ওই ঘটনাস্থলে যারা সেদিন গিয়েছিলেন সেখানে একজন আইনজীবী কিভাবে প্রবেশ করলেন, তিনি কিভাবে ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন? একজন চিকিৎসক থাকতে পারেন, পুলিশ থাকতে পারেন, একজন আইনজীবী ঘটনাস্থলে কেন ছিলেন? সেই প্রশ্নগুলো যেমন উঠেছিল বিভিন্ন মহল থেকে, ঠিক তেমনভাবেই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই ঘটনার তদন্তে। এবং বিচারপতিরা আজকে ঠিক এই যে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে সিবিআই এর পক্ষ থেকে, সেই দিকটায় নজর দিচ্ছেন। একই সঙ্গে আজকে 14ই আগস্টের যে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেছিল আরজিকর হাসপাতালে, সেই সংক্রান্ত বিষয়ে কলকাতা পুলিশের কি পদক্ষেপ ছিল, কেন তারা এই যে 5-7 হাজার লোক নাকি জড়ো হয়েছিলেন সেদিন, বিভিন্ন মহল থেকে যে দাবি করা হচ্ছে প্রায় 1000 খানেকেরও বেশি, কেউ বলছেন 5000 লোক জড়ো হয়েছিল, কিন্তু আমরা যদি সবচেয়ে কম কয়েকশো লোকও যদি ওই রাতে জমা হয়ে ওইভাবে তাণ্ডবটা চালায়, কেন সেই সংক্রান্ত কোনো ইন্টেলিজেন্স ইনপুট কলকাতা পুলিশের কাছে ছিল না? যে প্রশ্ন উঠেছিল সেই বিষয়ে কলকাতা পুলিশ কি বলে, এবং যেই ঘটনায় 37 জনকে গ্রেপ্তার করার কথা বলা হয়েছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে, তারা কারা, তারা কিভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের কি উদ্দেশ্য, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য না অন্য কোনো উদ্দেশ্য ছিল, এই সমস্ত বিষয় আজকে প্রত্যেকটি রিপোর্ট খতিয়ে দেখবেন বিচারপতিরা, এবং তার প্রেক্ষিতেই তাদের যে পর্যবেক্ষণ আজকে উঠে আসবে, যে কারণে আজকের এই মামলাটা দিনের প্রথম মামলা হিসেবে গ্রহণ করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এই ডিভিশন বেঞ্চ। এই মামলার রিপোর্ট খুঁটিয়ে পড়ে তারপর এই মামলা সম্পর্কে পর্যবেক্ষণ করে আজকের মতো প্রাথমিকভাবে কিছু নির্দেশ দিতে পারে শীর্ষ আদালত, তেমনটাই মনে করা হচ্ছে। এবং সেক্ষেত্রে এই যে তার মধ্যে আজকে কপিল সিবাল জানালেন যে 23 জনের মৃত্যু হয়েছে এই ডাক্তারদের কর্মবিরতির মধ্যে, সেই বিষয়টি সম্পর্কে সুপ্রিম কোর্ট সুনির্দিষ্টভাবে চিকিৎসকদের কাছে কোনো বক্তব্য রাখেন কিনা বা কোনো নির্দেশ দেন কিনা, তাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের জন্য। ইন্দ্রাণী, একেবারে অঙ্কুরটার সঙ্গে থাকো, অর্থাৎ সুপ্রিম কোর্টে কি হচ্ছে এবং সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং বিচারপতির যে বেঞ্চ রয়েছে তারা কি জানাচ্ছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এখনো পর্যন্ত যে শুনানিতে যা যা কথোপকথন উঠে এসেছে সেই সমস্ত আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সিবিআইকে বেশ কিছু প্রশ্ন করা হচ্ছে শীর্ষ আদালতের পক্ষ থেকে, এবং রাজ্য যে তথ্য দিয়েছিল সেটা নিয়েও কিন্তু শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে দেহরস সহ নমুনা কে সংগ্রহ করে, এমনটাই কিন্তু সিবিআইকে বলা হচ্ছে, এবং আরজি করে মোতায়েন সিআইএসএফ এর সঙ্গে অসহযোগিতা, যে তথ্য সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে যে আরজি করে সিআইএসএফ এর সঙ্গে অসহযোগিতা, পাশাপাশি সিআইএসএফ এর সঙ্গে অসহযোগিতার একটা অভিযোগ সামনে আসছে। এছাড়া বলা হয়েছে যে মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি, 17ই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি বলে জানা যাচ্ছে। আমি সরাসরি চলে যাব অঙ্কুরটার কাছে। অঙ্কুরটা এখনো পর্যন্ত অঙ্কুরটা কি আপডেট আসছে, কারণ পরবর্তী শুনানি বলা হচ্ছে মঙ্গলবার?
জানি এক্ষুনি সেটা জানতে পারা গেল আজকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মামলা চলাকালীন যে প্রশ্নগুলো তুলেছেন আমি একবার দর্শকদের সংক্ষেপে জানিয়ে দেব। আজকে এই যে মহিলার যে ফরেন্সিক হয়েছিল তার প্রেক্ষিতে জানানো হয়েছে যে ওই মহিলার দেহ যখন উদ্ধার হয় সেই সময় সকাল 9:30টার সময়, সেই টাইমটা দেওয়া হচ্ছে সকাল 9:30, তিনি অর্ধনগ্ন অবস্থায় ছিলেন, তার পরনে ছিল জিন্স এবং তার অন্তর্বাস সরিয়ে ছিল না তার গায়ে, এবং তার সারা শরীরে বেশ কিছু ইনজুরি মার্ক ছিল, এবং সেই সমস্ত যে তার যে সমস্ত নমুনা, সেই সমস্ত নমুনা কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল, এবং সেই নমুনা আবারও এইমসে নিয়ে যাওয়ারও চিন্তাভাবনা রয়েছে, এবং এই সিবিআই সমস্ত নমুনা সেই সমস্ত নিয়ে এইমস এবং আরেকটি কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর চিন্তাভাবনা করেছে বলেই আজ শীর্ষ আদালতে জানানো হয়েছে। এবং শীর্ষ আদালতের পক্ষ থেকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি জানিয়েছেন, আমরা এই মুহূর্তে সিবিআই এর যে স্টেটাস রিপোর্ট সেই সম্পর্কে কোনো মন্তব্য করব না। এই খোলা আদালতে আমরা এই সংক্রান্ত স্টেটাস রিপোর্ট সংক্রান্ত মন্তব্যে বিরত থাকছি। আমরা আরেকটি যে স্টেটাস রিপোর্ট সিবিআই এর তদন্ত প্রক্রিয়া কতদূর অগ্রসর হয়েছে সেই সংক্রান্ত স্টেটাস রিপোর্ট সিবিআইকে আগামী সোমবারের মধ্যে, অর্থাৎ 16ই সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। 17ই সেপ্টেম্বর অর্থাৎ আগামী মঙ্গলবার, আজকে সোমবার, এর পরবর্তী সপ্তাহের যে মঙ্গলবার, সেই মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। তার আগে আগামী সোমবার, আজকে 9 তারিখ, পরের সোমবার হচ্ছে 16 তারিখ, 16ই সেপ্টেম্বরের মধ্যে সিবিআইকে এই মামলায় তারা অগ্রসর কতটা হতে পারলো, তদন্তে আর কতটা অগ্রগতি ঘটলো, সেই সংক্রান্ত স্টেটাস রিপোর্ট শীর্ষ আদালতকে জানাতে হবে। 17 তারিখ হবে এই মামলার পরবর্তী শুনানি, এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ইনভেস্টিগেশন এগোচ্ছে, তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে, এবং নতুন করে সিবিআই কোন পথে তদন্ত প্রক্রিয়া চালাবে সেই সংক্রান্ত কোনো দিক নির্দেশ শীর্ষ আদালত করতে চাইছে না। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ খুব স্পষ্টভাবেই একথা জানিয়ে দিয়েছে যে সিবিআই কিভাবে তদন্ত চালাবে সেই সংক্রান্ত কোনো নির্দেশ শীর্ষ আদালত দিচ্ছে না। সিবিআই এর তদন্ত চলছে, কিন্তু সেই তদন্তে কি তথ্য উঠে এসেছে সেই বিষয়ক কোনো মন্তব্য তারা খোলা আদালতে করবেন না, তাতে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে বলেই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের, এবং সেই কারণে তারা পরবর্তী ক্ষেত্রে সোমবারে সিবিআই যে স্টেটাস রিপোর্ট দেবে তার প্রেক্ষিতে আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে। এবং যে প্রসঙ্গটি তুমি উত্থাপন করলে ইন্দ্রাণী, যে এই আর.জি. কর হাসপাতালের নিরাপত্তা, আমরা সকলেই জানি শীর্ষ আদালতের পক্ষ থেকে এর আগেই সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের এই দায়িত্ব দেওয়া হয়েছিল আর.জি. কর হাসপাতালের নিরাপত্তার বিষয়টি, এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে শীর্ষ আদালতে অভিযোগ জানানো হয়েছিল যে সমস্ত 8 কোম্পানি জওয়ান সেখানে গিয়েছেন তাদের নিরাপত্তা, তাদের সঙ্গে অসহযোগিতা করা হচ্ছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। সেই অভিযোগটিও আজকে যখন উত্থাপিত হয় শীর্ষ আদালতে, তখন বলা হয় শীর্ষ আদালতে সলিসিটর জেনারেলের পক্ষ থেকে জানানো হয় যে এই কোম্পানিতে 3 জন মহিলা রয়েছেন, সেই সিআইএসএফ এর 3 মহিলা জওয়ানের জন্য কিন্তু কোনো তাদের যে অ্যাকোমোডেশন অর্থাৎ তাদের বাসস্থানের জন্য কোনো বন্দোবস্ত করা হয়নি, এবং তাদের প্রায় 1.5 ঘন্টা দূর থেকে ট্রাভেল করে তাদের আর.জি. কর হাসপাতাল, তাদের বর্তমান কর্মস্থলে আসতে হচ্ছে। তো সেক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটাও জিজ্ঞাসা করেছেন যে তারা কোথায় রাখা হচ্ছে তাদেরকে, সেই বিষয়টি এখন জানানো হচ্ছে। ফলে একটি বিষয় স্পষ্ট যে সিআইএসএফ এর যে জওয়ানদের যে অসহযোগিতা করা হচ্ছে বলে যে অভিযোগ, সেই বিষয়টিও কিন্তু আজকে গুরুত্ব পাচ্ছে। অর্থাৎ আর.জি. কর হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা যে শীর্ষ আদালতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা প্রথম দিনই শীর্ষ আদালত বুঝিয়ে দিয়েছিল সিআইএসএফ এর বন্দোবস্ত করে। তার কারণ সিআইএসএফ এর মতো যে সংস্থা, সেই সংস্থা মূলত বিভিন্ন শিল্পক্ষেত্র যেমন ইসিএল এর মতো যে কয়লা খনি অঞ্চল বা বিভিন্ন যে বিমানবন্দর, সেই জায়গাগুলোতে নিরাপত্তা দেওয়ার কাজটা করে থাকে সিআইএসএফ এর মতো এই জওয়ানরা। ফলে সেই সমতুল্য জওয়ান অর্থাৎ সিআইএসএফকে যখন আর.জি. কর হাসপাতালে দেওয়া হচ্ছে, তখন তার গুরুত্বটা বুঝতে পারা যায়, শীর্ষ আদালতের উদ্বেগটা বুঝতে পারা যায়। কিন্তু সেই সিআইএসএফকেও যখন অসহযোগিতা করার অভিযোগ ওঠে, সেই বিষয়টিও কিন্তু আজকে শীর্ষ আদালতে মান্যতা পেল, এবং শীর্ষ আদালত
আদালত এই বিষয়টি সম্পর্কে সম্যক অবহিত হতে চাইলেন রাজ্যের কাছ থেকে, যে ঠিক কত দূরে থাকতে হচ্ছে সিআইএসএফ এর মহিলা জওয়ানদের, কেন তাদের 1.5 ঘন্টা বাসে ট্রামে চেপে তাদের কেন কর্মস্থলে আসতে হচ্ছে নিরাপত্তার বন্দোবস্ত করতে, সেই বিষয়টিও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ আরজিকর হাসপাতালের নিরাপত্তাটা যে শীর্ষ আদালতের কাছেও একটা উদ্বেগের বিষয়, সেই বিষয়টি কিন্তু প্রতিভাত হয়েছে আজকে তাঁদের মন্তব্যে। ইন্দ্রাণী, একেবারে অঙ্কুরদা তুমি সঙ্গে থাকো। এবং যেটা শীর্ষ আদালতে জানানো হলো, এই যে দীর্ঘ শুনানি চললো শীর্ষ আদালতে, সেখান থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এসে সামনে আসছে। সেটা হচ্ছে একটা নিরাপত্তা ব্যবস্থা, যেখানে সিআইএসএফ এর সঙ্গে যে অসহযোগিতা, সেটা একটা অভিযোগ সামনে আসছে। এবং আরজিকরে যে সিআইএসএফ বাহিনী মোতায়েন করা হয়েছে রাজ্যের বিরুদ্ধে, আবার অসহযোগিতার অভিযোগ কেন্দ্র জানিয়েছে। এবং কেন্দ্রের তরফে প্রধান বিচারপতির বেঞ্চে জানানো হয় যে আরজিকরে 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, কিন্তু রাজ্য সহযোগিতা করছে না। এবং এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আগেই আকর্ষণ করেছিল কেন্দ্র। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি জানিয়েছেন স্বরাষ্ট্র দপ্তরের সিনিয়র অফিসার এবং সিআইএসএফ এর সিনিয়র অফিসাররা আলোচনা করে পুরো বন্দোবস্ত করবেন, ব্যবস্থা করা হবে সবকিছু ঠিকঠাক। এবং আদালতের নির্দেশ যে সোমবার এই রাত 9টার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় জিনিসপত্র সিআইএসএফ কে রাজ্য দেবে। অর্থাৎ যে অসহযোগিতার অভিযোগ আসছিল, সেই সংক্রান্ত যে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বেশ কিছু নির্দেশ দিয়েছিল। এছাড়া যে আবারও স্ট্যাটাস রিপোর্ট তলব করা হয়েছে, আমরা জানি সিবিআই ইতিমধ্যেই স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে। সেই স্ট্যাটাস রিপোর্টের উপর ভিত্তি করে এই সমস্ত পয়েন্ট উঠে এসেছে। তবে আবারও স্ট্যাটাস রিপোর্ট তলব করা হয়েছে 17ই সেপ্টেম্বর, পরবর্তী শুনানি বলে জানতে পারা যাচ্ছে। আগামী সোমবার সিবিআইকে ফের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত, যে আগামী সোমবার যা যা তদন্তে নতুন কি কি উঠে আসছে, কোন কোন অ্যাঙ্গেল থাকছে, কি কি বিষয় সিবিআই আরো যোগ করছে, অ্যাড করছে, সেই সমস্ত কিছু কিন্তু সুপ্রিম কোর্টে তারা জমা দেবে। স্ট্যাটাস রিপোর্ট আবার ওপেন কোর্টে, অর্থাৎ এই যে খোলা আদালতে কোনো মন্তব্য সিবিআই, কোনো মন্তব্য আইনজীবী বিচারপতিরা তারা করবেন না। ওপেন কোর্টে কিছু মন্তব্য তারা করতে চান না, যাতে তদন্তে কোনো প্রভাব পড়ে, সেই বিষয়টা কিন্তু স্পষ্ট করে বিচারপতিরা জানিয়ে দিয়েছেন যে এখনই কোনো মন্তব্য করা যাবে না। এবং সিবিআইকে তারা কিভাবে তদন্ত করবে, সেই সমস্ত বিষয় কিছু তারা নির্দেশ করতে চান না। সিবিআই তাদের মতো তদন্ত করবে এবং তারা সেই স্ট্যাটাস রিপোর্ট জমা করবে আগামী সোমবারের মধ্যে। এবং 17ই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। আমি আবারও চলে যাব সরাসরি অঙ্কুরদার কাছে। অঙ্কুরদা নিউজরুমে রয়েছে। অঙ্কুরদা, এই যে দীর্ঘ শুনানি চললো, এই যে কথোপকথন, সেখান থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসছে। আমি চাইবো তুমি বিস্তারিত একবার দর্শকদের জানো যে সেই পয়েন্টগুলো কি কি, যা আজকের শুনানি থেকে উঠে এসেছে। এখনো শুনানি চলছে ইন্দ্রাণী। এখন যে বিষয়টি নিয়ে চর্চা চলছে, সেই বিষয়টি হচ্ছে গিয়ে আরজিকর হাসপাতালের নিরাপত্তা এবং সিআইএসএফ এর সঙ্গে রাজ্য প্রশাসনের অসহযোগিতার অভিযোগ। আমি সেই বিষয়ে দর্শকদের কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব, যেখানে আজকে প্রধান বিচারপতি প্রশ্ন করেছেন যে এই যে সিআইএসএফ এর জওয়ানরা তারা কত কোম্পানি এসেছে এবং তাদের সেই কি অ্যাকোমোডেশন দেওয়া হচ্ছে, বাসস্থানের কি বন্দোবস্ত করা হচ্ছে। সেক্ষেত্রে বলা হয়েছে যে এখানে তাদের এখনো পর্যন্ত 3 কোম্পানি এসেছে, এখনও 2 কোম্পানি আসা বাকি, কারণ তাদেরকে এখনও পর্যন্ত অ্যাকোমোডেশন দেওয়া যায়নি। এবং সেক্ষেত্রে সিজেআই যেটা বলেছেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যে টোটাল 3 কোম্পানি সিআইএসএফ এসেছেন, তাদের আরজি করে রাখা হয়েছে। এবং রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল সিবাল যে কথা বলেছেন, সেখান থেকে তাদের এই যে হাউজিং প্রভিশনটা, সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। এবং সেক্ষেত্রে সিজিআই এর বক্তব্য যে তাদেরকে দেওয়া হয়েছে আরএমএ কোয়ার্টার, আরজিকর কলেজ এবং ইন্দিরা মৈত্রী সদন, এবং আজকে দুপুর 3টের পরে সেগুলো তাদের হ্যান্ডওভার করা হবে। এবং সেক্ষেত্রে সলিসিটর জেনারেলেরও একটি অভিযোগ রয়েছে যে ঘটনাস্থলে সিআইএসএফ নিরাপত্তার দায়িত্ব নেওয়ার পরেই ডোর সাইজ মেটাল ডিটেক্টরের জন্য আবেদন জানানো হয়েছিল। 2 সপ্তাহ পর সেটা দেওয়া হয়েছে সিজিআইয়ের কাছে। সেখানেই সলিসিটর জেনারেলের বক্তব্য যে এই যে 2 সপ্তাহ পর ডোর সাইজ মেটাল ডিটেক্টর দেওয়া হলো, এর মাঝে কিছু হলে তার জন্য কিন্তু দায়িত্বপ্রাপ্ত হবেন তাঁরা, অর্থাৎ সিআইএসএফ। এই বিষয়টি কখনোই কাম্য নয়। কপিল সিবাল বলেছেন যে ইতিমধ্যেই যে সমস্ত পদক্ষেপ নিরাপত্তার জন্য, সেই বিষয়টি সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হচ্ছে। এবং আবারও যে বিষয়টি ঘটছে আজকে, যেটা বলা হচ্ছে, সেই এফআইআরের সময়
অর্থাৎ রাত 11:45 এফআইআর, যেটা নিয়ে আবারও সেই একই প্রশ্ন উঠেছে যে 27 বছরের কর্মজীবনে এই সময়টা দেখতে পাওয়া যায়নি। যে পোস্টমর্টেম রিপোর্ট এবং আগে হয়ে গেল এবং তার 11:45 এফআইআর দায়ের হলো, সেই বিষয়গুলিও উঠে এসেছে। এবং সেক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একই সঙ্গে যে সমস্ত রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আরজিকর হাসপাতালের চিকিৎসক এবং সার্বিক নিরাপত্তার জন্য যে পদক্ষেপগুলি করা উচিত সেই পদক্ষেপ করা হয়নি বলেও কিন্তু একটা পর্যবেক্ষণ উঠে আসছে। যদিও কপিল সিবাল জানিয়েছেন যে আমরা একটি স্ট্যাটাস রিপোর্ট ইতিমধ্যেই দাখিল করেছি আদালতের সামনে, সেই রিপোর্টটি দেখলে নিশ্চয়ই আদালত সেই সম্পর্কে তারা পুনর্মূল্যায়ন করতে পারবেন। ফলে একদিকে আরজিকর হাসপাতালের নিরাপত্তা এবং তার সঙ্গে সঙ্গে ঘটনার তদন্ত সংক্রান্ত রিপোর্ট। তবে মূল বিষয় আজকে সেই অর্থে কোনো নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত দেয়নি। সুপ্রিম কোর্ট কি বলেছে, আগামী 16ই সেপ্টেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট সিবিআইকে জমা দিতে হবে। 17ই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। এবং আরেকটি কি, যে এই যে তদন্ত প্রক্রিয়া তা সিবিআই কিভাবে পরিচালনা করবে সেই বিষয়ক কোনো নির্দেশ শীর্ষ আদালত তদন্তকারী সংস্থা সিবিআইকে দিচ্ছে না। আরেকটি বিষয় কি, এই যে কলকাতার আরজিকর হাসপাতালের যে নিরাপত্তা এবং সেই নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সিআইএসএফকে উপযুক্ত থাকার জায়গা দেওয়ার সংক্রান্ত যে অসহযোগিতার অভিযোগ, সেই অভিযোগ নিয়ে কেন্দ্রীয় সরকারের যে বক্তব্য, সেই বক্তব্যকে আরও একবার যাচাই করে নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তিনি যাচাই করে নিলেন রাজ্যের আইনজীবী কপিল সিবালের পক্ষ থেকে এবং সেক্ষেত্রে যে মেটাল ডিটেক্টর দেওয়ার যে বক্তব্য, সেই মেটাল ডিটেক্টর দেওয়া হচ্ছে কিনা, যে লেডি যে সমস্ত জওয়ানরা রয়েছেন তাদের থাকার যে জায়গা, সেই জায়গাটি কেন তাদের কর্মক্ষেত্র আরজিকর হাসপাতাল থেকে প্রায় 1.5 ঘন্টা দূরত্বে অবস্থিত, সেই বিষয়গুলি আজকে জানতে চাইলেন। অর্থাৎ প্রধান বিচারপতির এই ডিভিশন বেঞ্চ সার্বিকভাবে জানতে চাইছে রাজ্য প্রশাসনের এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া এবং চিকিৎসকদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কতটা সদিচ্ছা আছে। সময়গুলি দিয়েও যেমন সদিচ্ছার খোঁজ করলেন, ঠিক একই রকমভাবে সিবিআই দিয়েও একটা সিআইএসএফেরও কতটা সদিচ্ছা রয়েছে সেই বিষয়টিও গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে। অঙ্কুরদা সঙ্গে থাকো, এখন একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পর আরো আপডেট নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন আপনারা।